আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে গত ৭ থেকে ১০ই এপ্রিল আমাদের দেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, যেটার উদ্যোক্তা ছিলেন বিডা। এই বিনিয়োগ সম্মেলন নিয়ে বলতে যে প্রথমেই বলতে হয় এই বিনিয়োগ সম্মেলন যেটা বিডা থেকে আমরা যেটা অ্যানালিস্টিক পেয়েছি, সেখান থেকে আমরা কি পেয়েছি যে ৫০টির মতো দেশের প্রায় ৪১৫ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং প্রায় এই ২০২৫ সালের মধ্যে ৩,১০০ কোটি টাকার একটি প্রস্তাব পাওয়া গেছে। বিনিয়োগ প্রস্তাব, অনেকগুলা প্রস্তাব মিলে প্রায় ৩,১০০ কোটি টাকার প্রস্তাব পাওয়া গেছে। আর অংশগ্রহণকারী টোটাল সংখ্যা ছিলেন ৩,৫০০ জনের মতো। এবং বিডার যে বর্তমান যিনি প্রধান, ওনার কর্ণধারী বলি, এ ভাষায় বলি, জনাব আশিক সাহেব, যিনি কয়েকদিন আগেই নিয়োগ পেয়েছেন এবং তিনি সবার আগে এই কারিশমাটা আমাদের দেখালেন। ওনাকে ধন্যবাদ পাওয়ারই যোগ্য। উনি অত্যন্ত ইয়াং একজন মানুষ এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনার উপর আস্থা রেখেছেন তো, এবং ওনাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিডার কর্ণধার নিয়োগ করেছেন। তো বিষয়টা হচ্ছে, উনি বলেছেন এই মিটিংয়ের পরে, আমি চিন্তিত নই সামিটে কত বড় বিনিয়োগ প্রস্তাব পেলাম, বিনিয়োগকারকরা বাংলাদেশ সম্পর্কে ভালো কথা বলুক, সেটাই আমরা চাই। এই জায়গাটা নিয়ে আমার হচ্ছে বক্তব্য। এই বক্তব্য থেকে আমি কিন্তু টোটালি আমার দুর্বলতাটা খুঁজে পাচ্ছি। কারণ আমি চিন্তিত নই। এবং উনি আরও একটা কথা বলেছেন, প্রায় ৫ কোটি টাকা বাজেট ছিল, আমরা ১.৫ কোটির মধ্যে শেষ করেছি। এটা কোনো ব্যাপার না। আপনার বাজেট কত, বাজেট তো আপনিই নির্ধারণ করেছেন, বাজেট তো জনগণ করেনি। কতর মধ্যে শেষ করেছেন ওটা আপনিই ভালো জানেন, সেটাও আমাদের বক্তব্য নাই। বক্তব্য হচ্ছে যে উনি যে বললেন কি বিনিয়োগ আসলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সবাই ভালো কথা বলুক। এই জায়গা থেকে আমি একটু আসি। এরপরে আমরা কি দেখতে পাই যে এই বিনিয়োগ সম্মেলনে প্রায় ৩-৪টি চুক্তি হয়েছে বিডার সাথে বা বাংলাদেশ সরকারের সাথে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর। সেগুলোর ব্যাখ্যায় আমরা এখন গেলাম না, কিন্তু আমরা একটা জিনিস এই যে জনাব আশিক সাহেব এবং আমাদের ডক্টর খলিলুর রহমান, যাকে কিনা বর্তমান প্রধান উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, এনারা দুজনই কিন্তু বিদেশি নাগরিক। যেখানে আমাদের দেশের কোনো নাগরিক যদি আজকে আমেরিকান নাগরিকত্ব নেই, সেখানে আমাকে শপথ করতে হয় যে আজ থেকে আমি আমেরিকান কনস্টিটিউশন ভাঙবো না এবং আমেরিকান নিরাপত্তা বা তিনি যদি ইউরোপের কোনো দেশের হন, যেমন ব্রিটেনের হন, তাহলে ব্রিটেন বা আমেরিকান নিরাপত্তার কোনো ব্যাপার আমার নিজের পূর্বের দেশের কাছেও আমি ফ্লাশ করব না বলে তাকে বনসই দিতে হয়। সেখানে আমার বক্তব্য হচ্ছে, এবং খুব গুরুত্বপূর্ণ পদে ওনারা দুজনই কিন্তু বসেছেন। অর্থাৎ আমার কথা হচ্ছে, তারা বিদেশি নাগরিক হয়ে এত বড় গুরুত্বপূর্ণ পদে নিয়োগটা কি আসলে দেশ ও জাতির জন্য কিন্তু যৌক্তিক কিনা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জনাব আশিক সাহেব হতেই পারেন উনি অনেক মেধাবী, উনি মেধাবী কি মেধাবী না এটা তো পরে ভবিষ্যৎ বলে দিবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ওনার আরও যারা আছেন এরকম উচ্চপদস্থ কর্মকর্তা, তারাও কিন্তু এত বড় পোস্টে বসেননি। সেখানে তিনি বিডার চেয়ারম্যান হয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায়, সেটা ভবিষ্যতে এই প্রশ্নগুলো চলে আসবে। সেখানে আমরা দেখি এই সম্মেলন থেকে আমরা মোটামুটি কি পেতে পারি। এই সম্মেলনে দেখা যায় যে বিডার বর্তমান কর্ণধার আশা করছেন যে আমরা অচিরেই আগামী ১০ বছরের মধ্যে থাইল্যান্ড, সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের মতো উন্নত হয়ে যাব। এটাকে উনি কোন স্ট্যাটিস্টিক থেকে উনি বলেছেন বা দাবি করছেন আমরা জানি না, কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব যে বিশ্বব্যাংকের তথ্য মতে ২০২৩ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $২,৫৫১, যেখানে সিঙ্গাপুরে হচ্ছে $৮৪,৭৩৪, অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় ৩৩ গুণ। হ্যাঁ, যেখানে সুখবর হচ্ছে আমাদের ৫ থেকে ৮ ভাগ প্রবৃদ্ধি, যেখানে সিঙ্গাপুরে ১ থেকে ১। এই যে প্রবৃদ্ধি, এটা তারা বাংলাদেশে, আমরা জানি যে বিগত সরকার প্রবৃদ্ধি বলেন বা স্ট্যাটিস্টিক্স বলেন সবই কিন্তু তারা গাঁজা খেয়ে ওই যে টেবিলে বসে করে দিত, অর্থাৎ বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। আর সিঙ্গাপুরের কিন্তু ওটা, সিঙ্গাপুর যাদের মাথাপিছু আয় কিন্তু হচ্ছে $৮৪,০০০ উপরে, আর যেখানে আমার মাত্র ২,০০০, সেখানে কিন্তু তারা বলছে তাদের প্রবৃদ্ধি 1.1 আর আমরা বলছি 5.8 বা তার উপরে।
ঠিক আছে, এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে স্ট্যাটিস্টিক্সের কতটুকু সত্যতা আছে বাস্তবের সাথে। সেই হিসাবও যদি সত্য মনে করা হয়, তাও কিন্তু কোনো ধরনের মানে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া, কোনো ধরনের অর্থনৈতিক দুর্যোগ ছাড়া বর্তমান সরকার বসে থাকবেন শুধু ক্ষমতায়, তাহলেও কিন্তু হিসাব করলে প্রায় ৭৭ বছর লেগে যাবে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের পর্যায়ে যেতে বর্তমান বাংলাদেশের অবস্থা থেকে। সেখানে কিন্তু বিডার বর্তমানে কর্ণধার বলে দিলেন যে আগামী 10 বছরের মধ্যে আমরা সেই পর্যায়ে চলে যাব। তাহলে এটা কি আমরা ধরে নিচ্ছি না? এখন আমরা কিন্তু প্রায় দেখছি, আমার এর আগেও আরও কয়েকটা এপিসোডে আমি বলেছি, ঠিক বিগত স্বৈরাচার সরকার যেভাবে সব কিছুতে উন্নয়ন খুঁজে পেত এবং শেখ হাসিনা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তিই যেন বাংলাদেশে নাই বা নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য, ঠিক একই ভাষা বর্তমানে অন্তর্বর্তী সরকারে কিন্তু চালু করছে যে এদেরকে দীর্ঘদিন সময় দাও এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পছন্দ করা লোক ছাড়া আর কেউ এই জাতিকে উন্নত করতে পারবে না। সেই কথাগুলাই কিন্তু ঘুরে ফিরে আসছে এবং আমাদের বিভিন্ন মিডিয়াগুলাও কিন্তু সেই কথাটাকেই কিন্তু যেন বলার চেষ্টা করছে, অর্থাৎ আমরা কিন্তু সেই আগের জায়গাতেই পড়ে রইলাম। এখন আমি একটু আসি, কোরআনে আল্লাহ কি বলছেন? তবে তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার ও প্রতিশোধ গ্রহণ করে, আর নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে কোন গন্তব্যস্থলে তারা যাচ্ছে। আমার এই কথাটা বলার মানে হচ্ছে, এই যে তথ্য, বিগত সরকার আমাদেরকে তথ্য দিয়ে নিপীড়ন করত, বর্তমানে আমি দেখছি এই অন্তর্বর্তী সরকারও তথ্য দিয়ে আমাদের নিপীড়ন করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা আগামী 10 বছর যদি আমরা এই সরকারকে ধরে রাখি, নির্বাচন দরকার নেই, আগে সরকারও নির্বাচনকে ভয় পেত, এনারাও নির্বাচনকে ভয় পান। এনারা নির্বাচনকে ভয় পান, কিন্তু ওনার আরেকটা জিনিস পছন্দ করেন, নির্বাসনকে পছন্দ করেন। অর্থাৎ বাংলাদেশে যদি তোমরা আমাদেরকে না রাখো, আমরা বিদেশে চলে যাবো। অর্থাৎ আমরা এখন কি দেখছি, গুরুত্বপূর্ণ সব পদগুলাতে সব যারা বাংলাদেশি না, অর্থাৎ ভিন দেশের নাগরিক, তাদেরকে এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলাতে বসানো হচ্ছে। অর্থাৎ আমরা জাতি কতটুকু এতে মানে লাভবান হবে আমি সন্দিহান। আর আমি এই বলে শেষ করছি যে এই বিনিয়োগ সম্মেলন বা অন্যান্য আমাদেরকে জাতিকে অনেক গল্প আপনারা শোনানোর চেষ্টা করছেন, তার চেয়ে আমার মনে হয় এই জাতিকে আমাদেরকে সতর্ক হওয়া বাঞ্ছনীয়। থাইল্যান্ড, সিঙ্গাপুর বা ইউএই হওয়ার চেয়ে আমরা বর্তমানে যিনি সত্য কথা বলবেন সেই ধরনের একজন যোগ্য নেতা খুঁজে বের করা এবং উন্নয়নের অসার গল্প না শুনে বাস্তবসম্মত উন্নয়নের দিকেই হাঁটা। যিনি ক্ষমতায় থাকেন তিনি যেন আল্লাহ তার রসুলকে ভয় করে বাস্তব উন্নয়নের দিকেই হাঁটেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।